এই পর্যায়ে যুক্তি উপস্থাপনের জন্য আসবেন বিপক্ষ দলের তৃতীয় বিতর্কিক ক্যাডেট রিহিন। তার দল থেকে তাকে সময় দেয়া হয়েছে 5 মিনিট 30 সেকেন্ড। বিতর্কের শুরুতেই আমি আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তার ছোট্ট একটি স্ববিরোধী মন্তব্য দিয়ে আমার বিতর্কটি শুরু করতে চাচ্ছি। তিনি তার বক্তব্যের শেষ দিকে একটি পর্যায়ে বললেন যে তিনি বলছেন যে আমাদের তত্ত্বাবধায়ক শিক্ষক যখন বলেছেন যে হ্যাঁ আমরা প্রযুক্তি খাতে সহায়তা নিয়েছি, পাশাপাশি বই পুস্তকও ব্যবহার করেছি, কিন্তু আপনি কি একটিবার লক্ষ্য করে দেখেছেন আজকে আমাদের বিতর্কের বিষয়টি কি এবং আমাদের বিতর্কের বিষয়ের মূল প্রেক্ষাপট কোনটি? আজকে আমাদের বিতর্কের মূল প্রেক্ষাপটটি হচ্ছে আমাদের এই প্রত্যয়। আমরা কিন্তু একবারে বলিনি যে আমাদের প্রযুক্তি খাতের প্রয়োজন নেই, আমরা স্বীকার করি প্রযুক্তি খাতের প্রয়োজন আছে, কিন্তু তার পাশাপাশি আমাদের অন্যান্য ক্ষেত্রগুলো রয়েছে, ঠিক যেটি আমাদের আজকে বিতর্কের মূল লক্ষ্য, যে একমাত্র তথ্য প্রযুক্তির উন্নয়ন নয় বরং পাশাপাশি কর্মক্ষেত্রে বৈচিত্র্য আনয়নের মাধ্যমে একমাত্র দেশের বেকার সমস্যার পরিপূর্ণ সমাধান সম্ভব। বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত ফ্রিল্যান্সারের সংখ্যা প্রায় 30,000 এবং এই ফ্রিল্যান্সিংয়ের সিংহভাগই হলো খণ্ডকালীন চাকরি। তো এবারে আপনাদের যুক্তিতে ফিরে আসি, একমাত্র প্রযুক্তি খাতের উন্নয়নের মাধ্যমে আপনারা যেখানে বেকার সমস্যার পরিপূর্ণ সমাধানের সম্ভাবনা প্রমাণ করতে চাচ্ছেন, খেয়াল করুন এক্ষেত্রে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের কাজে নিয়োজিত সেই খণ্ডকালীন চাকরিরত ব্যক্তিদেরকে তাদের সেই খণ্ডকালীন চাকরিকে তাদের পূর্ণ পেশায় রূপান্তরিত করতে হবে। তো আপনারা যে সমাধান মডেলটি দেখাচ্ছেন সেটি কিন্তু এটি নির্দেশ করে যে আমাদের দেশে মাত্র যে 4% কাছাকাছি ফ্রিল্যান্সারে নিয়োজিত ব্যক্তি রয়েছে তাদের এই ক্ষুদ্র শতাংশকে 100% নিয়ে আসতে হবে। তো প্রতিপক্ষ তৃতীয় বিশ্বের বাংলাদেশে এটি কি আগামী 100 বছর সম্ভব বা আদৌ সম্ভব কিনা বিষয়টি প্রশ্নবিদ্ধ। আপনারা যে ফ্রিল্যান্সিংকে বেকার সমস্যার সমাধানে পরিপূর্ণ উপায় হিসেবে বলতে চাচ্ছেন, প্রকৃতপক্ষে সেটি কেবল একটি সাময়িক জীবিকার ব্যবস্থা করতে পারে মাত্র। আর ঠিক এখানে আমি দৃঢ়ভাবে বলতে পারি যে আমরা যে কর্মক্ষেত্রে বৈচিত্র্য আনয়ন ভিত্তিক কার্যকরী সমাধান মডেলটি দেখাচ্ছি সেটির দ্বারাই বেকারত্বের এই জটিল সমস্যার সমাধানে পরিপূর্ণ সমাধান সম্ভব। প্রাজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী, প্রযুক্তি খাতের উন্নয়নের মাধ্যমে দেশের বেকার সমস্যার সমাধান সম্ভব বিষয়টির বিপক্ষে আজকে আমরা আমাদের দলের মূল লক্ষ্যকে প্রমাণ করে যাচ্ছি যে একমাত্র প্রযুক্তি খাতের উন্নয়ন নয় বরং কর্মক্ষেত্রে বৈচিত্র্য আনয়নের মাধ্যমেই দেশের বেকার সমস্যার সমাধান সম্ভব। এবং যে 3টি প্রধান চুক্তির মাধ্যমে আজকে আমরা আমাদের সমাধান মডেলটি উপস্থাপন করছি সেটি হলো 1. দক্ষ শ্রমিক তৈরি, 2. প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধি এবং 3. নিয়োগ প্রক্রিয়া সংস্কার ও উদ্যোক্তা তৈরি। এবং দলনেতা হিসেবে আমার বক্তব্যের গঠনমূলক এই অংশে বেকারত্বের সমস্যা সমাধানের 3টি উপায়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সংস্কার ও উদ্যোক্তা তৈরির বিষয়টি উপস্থাপন করছি। প্রথমে দেখি উদ্যোক্তা তৈরি কেন প্রয়োজন। উদ্যোক্তা তৈরি প্রয়োজন কারণ এখন পর্যন্ত যতগুলো কর্মক্ষেত্র রয়েছে সেগুলোর সংখ্যা ও আসন সীমিত। এখন কর্মসংস্থানের জন্য প্রয়োজন পর্যাপ্ত নতুন উদ্যোক্তা যারা নিজেদের আয় নিশ্চিত করতে পারবে এবং আরও অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। আমরা শিক্ষার্থীরা সবাই আজ বাদে কাল চাকরির প্রার্থী হয়ে যাব, আর তারপরে পর্যায়ে সুপাত্র হিসেবে পরিচিতি পেতে চাকরির বাজারে নিশ্চয়ই সরকারি চাকরি খুঁজবেন, তাই না প্রতিপক্ষ? কিন্তু সরকারি চাকরি কেন? এক্ষেত্রে কিন্তু আমাদের এই মানসিকতাটি কাজ করে যে সরকারি চাকরি পেতেই হবে। তো খেয়াল করে দেখুন, আমরা শিক্ষিত হওয়ার পরও সরকারি প্রতিষ্ঠানে দপ্তরে কাজ করতে উন্মুখ, অথচ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতে কিংবা উদ্যোক্তা হতে নারাজ। আমি এখানে পরিষ্কার করে বলে দিতে চাই যে কোনো কাজ বা পেশায় কম প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় নয়, কিন্তু ভিন্ন ভিন্ন প্রত্যেক পেশাতেই উপযুক্ত ব্যক্তিদের কাজের ব্যবস্থাটা করা গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমাদের লক্ষ্য হলো শিক্ষিত এবং অশিক্ষিত উভয় স্তর থেকেই বেকারত্বকে দূর করা। আর সেজন্য আমাদের মধ্য থেকে প্রথমে আমাদের পূর্বের মানসিকতাটা দূর করতে হবে, অর্থাৎ আর্থসামাজিক পরিকাঠামোর পরিবর্তন করতে হবে। আর চাকরির বাজারে আরও দুটি সমস্যা যে পরিলক্ষিত হয় তার মধ্যে রয়েছে 1. চাকরি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং 2 নম্বরে রয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে কর্মমুখী শিক্ষার সমন্বয়হীনতা। আর উক্ত সার্বিক পরিস্থিতি সৃষ্টির পেছনে রয়েছে আমলাতান্ত্রিক জটিলতা ও স্বচ্ছতার অভাব। নিয়োগ প্রক্রিয়া সংস্কার ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে যার এই বেকারত্ব দূর করার মধ্যে যে উপায় দুটি প্রয়োগ করা যায় সেগুলির মধ্যে 1 নম্বর রয়েছে প্রথমে যার যার শিক্ষা ও কার্যক্ষমতা অনুসারে প্রয়োজনীয় আর্থিক প্রণোদনা ও সাহায্যকারী সরঞ্জাম প্রদান করতে হবে, যেমন গরু, ছাগল বা হাঁস মুরগি কিংবা সেলাই মেশিন প্রদান, যাতে করে অন্তত তারা একটি অর্থনৈতিক কার্যক্রম শুরু করতে পারে। এবং 2 নম্বরে রয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য তাদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে। এই দুটি পদক্ষেপ যদি গ্রহণ করা যায় তাহলে উদ্যোক্তা তৈরি হবে, উদ্যোক্তার নিজের আয় হবে এবং ক্রমান্বয়ে আরও অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রতিপক্ষ, আমরা যদি কৃষি প্রধান এই দেশের সকল ধরনের অর্থাৎ শিক্ষিত, স্বল্প শিক্ষিত এবং অশিক্ষিত মানুষকে বেকারত্ব মুক্ত করতে চাই, তাহলে একমাত্র প্রযুক্তি খাতের উন্নয়ন করে সেটি সম্ভব করতে চাও একটু বেশি বাস্তবতা বিরোধী। উপস্থিত শুধু জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে 7ম এই বাংলাদেশে প্রায় 1/3 স্নাতকোত্তর জনগোষ্ঠী বেকার এবং 2020 সালে জরিপ অনুযায়ী শহর এলাকায় এই বেকারের সংখ্যা 0.77 মিলিয়নের কাছাকাছি এবং গ্রামীণ জনপদে 1.82 মিলিয়ন প্রায়।
74.91% শিক্ষার হারে এই দেশের দৃষ্টিকোণ ও পরিস্থিতি বিবেচনা করেও যদি আপনারা এখনও বলতে চান যে প্রযুক্তি বেকার সমস্যার সমাধানে মূল চালিকা শক্তি, সেক্ষেত্রে আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে চাই প্রযুক্তি খাতে বেকার সমস্যার সমাধানে উন্নয়নে একমাত্র ক্ষেত্র নয়, প্রকৃতপক্ষে প্রযুক্তি একটি সাহায্যকারী উপাদান মাত্র। এক্ষেত্রে আমাদের উল্লেখিত 3টি সমাধান বাস্তবায়ন তথা প্রযুক্তি খাতের পাশাপাশি অন্যান্য খাতগুলোতে উন্নয়ন একান্ত আবশ্যকীয়। আমি স্পষ্ট করছি, আজকে বিতর্ক বাংলাদেশে বেকার সমস্যা থেকে উত্তরণের পরিপূর্ণ উপায় নিয়ে, এবং আজকে আমরা আমাদের দলের মূল লক্ষ্যটিকে প্রমাণ করে যাবই যে সকল স্তরের পরিস্থিতি বিবেচনায় একমাত্র প্রযুক্তি খাতের উন্নয়ন নয়, আমি আবারও বলছি, একমাত্র প্রযুক্তি খাতের উন্নয়ন নয়, বরং পাশাপাশি কর্মক্ষেত্রে বৈচিত্র্য আনয়নের মাধ্যমে দেশে বেকার সমস্যার পরিপূর্ণ সমাধান করা সম্ভব। এবং যে 3টি যথাযথ উপায়ের মধ্যে রয়েছে: 1 দক্ষ শ্রমিক তৈরি, 2 অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধি, এবং 3 নিয়োগ প্রক্রিয়া সংস্কার ও উদ্যোক্তা তৈরি। আমার বিতর্ক এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে যুক্তি খণ্ডনের জন্য মঞ্চে আসবে বিপক্ষ দলের দলনেতা ক্যাডেট রিহিন। তার দল থেকে তাকে সময় দেওয়া হয়েছে 3 মিনিট। প্রথমে আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা একটি যুক্তি খণ্ডনের মাধ্যমে আমি বক্তব্য শুরু করতে চাচ্ছি। তিনি উল্লেখ করেছেন চীন তৃতীয় বিশ্বের একটি দেশ, কিন্তু দুঃখিত বিজ্ঞ প্রতিপক্ষ, চীন মোটেই তৃতীয় বিশ্বের একটি দেশ নয়, এটি একটি উন্নত দেশের মধ্যে তালিকায় পড়ে। এবং তিনি আরও বলেছেন যে উদ্যোক্তা তৈরির কথা বলছেন এবং ফেসবুকে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে সেটি একজন উদ্যোক্তা তাকে সর্বত্র প্রচার করতে পারে যে সে একটি উদ্যোক্তা হয়েছে এবং সবাই সেটা জেনে তাকে সাহায্য করতে পারে। কিন্তু প্রতিপক্ষ, সে যে উদ্যোক্তা তৈরি, আপনি বলতে চাচ্ছেন যে উদ্যোক্তা সে তৈরি হয়েছে ফেসবুকের মাধ্যমে, কিন্তু প্রকৃতপক্ষে সে তার উদ্যোগ গ্রহণ করে সে তারপরে ব্র্যান্ডিংটি করতে পেরেছে সেই প্রযুক্তির মাধ্যমে। কিন্তু সে যখন উদ্যোক্তা হচ্ছে তখন তার জন্য প্রয়োজন হচ্ছে হাঁস মুরগি, গরু ছাগল কিংবা সেলাই মেশিন, এমনটি জিনিস যেটি প্রথমে তাকে স্বাবলম্বনের জন্য দাঁড় করাতে পারে। তারপরে তাদের দলের তৃতীয় বক্তা আরও একটি বাক্য বলেছিলেন যে অল্প একটি যে ইজি বাইকের যে ঘটনাটি তিনি বলেছিলেন, তিনি সেখানে বলেছিলেন যে একটি ইজি বাইক যেটি বিদ্যুৎ চালিত এবং সেটির সাথে সে অল্প একটু প্রশিক্ষণের মাধ্যমে তিনি সেটি ব্যবহার করে অর্থনৈতিকভাবে তিনি স্বাবলম্বী হতে পেরেছেন। কিন্তু আমি বলতে চাই, আপনার যে অল্প একটু প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সাথে অল্প একটু সহমত পোষণ করেছে, এটাতে আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। একটি ইজি বাইকের আবিষ্কার কখনই সেই ব্যক্তিটির চাকরির সুযোগ করতে পারেনি, তাকে চাকরির সুযোগ করে দিয়েছে তার প্রশিক্ষণ, সেই বিষয়টির ব্যাপারে। ঠিক যেই বিষয়টি আমরা আজকে বলতে চাচ্ছি যে একমাত্র প্রযুক্তি খাতের উন্নয়ন নয়, যথাযোগ্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরি, অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধি, এবং সেই একই সাথে নিয়োগ প্রক্রিয়া সংস্কার ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে আজকে বেকার সমস্যার সম্পূর্ণ সমাধান করা সম্ভব। এবং আমরা যে সমাধান মডেলটি দেখাচ্ছি, এটি বাস্তবে অবশ্যই পরিকল্পনাটি বাস্তবায়ন করা সম্ভব। তাদের দলে দ্বিতীয় বক্তা বলেছিলেন যে হয়তোবা 100% বেকারত্ব দূর করা সম্ভব না, কিন্তু হ্যাঁ, আমিও তার সাথে এটি সহমত পোষণ করি যে 100% বেকারত্ব দূর করা সম্ভব না, কিন্তু আমরা তারপরেও যে থিওরিটিক্যাল আমরা যে পরিকল্পনাটি গ্রহণ করব, আমাদেরকে সেটি বাস্তবসম্মত হতে হবে। কখনোই বাস্তবতা বিবর্জিত একটি উদাহরণকে আমরা গ্রহণ করতে পারি না। তারা আরও একটি জিনিস বলেছিলেন যে যশোরে হাইটেক পার্ক নির্মাণের বিষয়টি, তারা সেখান থেকে যে আউটকামগুলোর কথা বলেছেন সেগুলো কিন্তু নিতান্তই আমরা বইয়ে যেগুলো পড়েছি হাইটেক পার্কের থেকে আমরা কী উপকারিতা পাচ্ছি সেগুলি, কিন্তু বাস্তবে আপনি যেই দেখুন সেই যশোর জেলা, যেটি বর্তমানে বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে স্বীকৃত, সেখানে বঙ্গবন্ধু হাইটেক পার্কে দেখা যাচ্ছে যে সেই হাইটেক পার্কটি একটি রিসোর্ট এবং রেস্টুরেন্ট ছাড়া অন্য আর কিছুই নয়। এবং সেটার কারণটা কি? সেটার কারণ হচ্ছে সেখানে বিনিয়োগ কম, বিনিয়োগে আগ্রহী ব্যক্তির কম, এবং সেটির পিছনে মূল কারণ হচ্ছে দক্ষ শ্রমিক নেই। কারণ আমাদের দেশে দারিদ্র্যসীমার নিচে একটি বিরাট অংশে মানুষ বসবাস করে, এবং ঠিক তাদের জন্য হাইটেক পার্ক একটি জাদুঘর ছাড়া আর কোনো কিছু নয়। সুতরাং আপনারা যেটি কথা বলছেন, এটি একান্ত একটি বাস্তবতা বিবর্জিত পরিকল্পনা যে তৃতীয় বিশ্বে একটি দেশ বাংলাদেশে শুধুমাত্র প্রযুক্তি খাতে উন্নয়নের মাধ্যমেই দেশে বেকার সমস্যার সমাধান করা সম্ভব। সুতরাং আমি আজকে এটি প্রমাণ করি, আমার বক্তব্য এখানে শেষ করছি যে একমাত্র প্রযুক্তি খাতের উন্নয়ন নয়, বরং পাশাপাশি কর্মক্ষেত্রে বৈচিত্র্য আনয়নের মাধ্যমে দেশে বেকার সমস্যার পূর্ণাঙ্গ সমাধান করা সম্ভব। ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে। সুপ্রিয় দর্শক, যুক্তি এবং যুক্তি খণ্ডন শেষ হলো। এবারে বিচারকদের প্রশ্ন উত্তরের পালা। আমাদের বিচারক প্যানেল থেকে সম্মানিত বিচারক জনাব ডক্টর মোহাম্মদ আইনুন স্যার উভয় দলকে একটি করে প্রশ্ন করবেন, যার উত্তর প্রদানের জন্য উভয় দলের নির্বাচিত একজন বিতার্কিক 2 মিনিট সময় পাবেন। 1.5 মিনিটে সতর্কতা সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। এবার বিপক্ষ দলকে প্রশ্ন করছি যে তাদের প্রযুক্তি খাতের উন্নতির পাশাপাশি তারা বলেছে যে এটা উন্নতি হলে কর্মহীনতা বাড়বে। জাতিসংঘ কিন্তু বলেছে যে আগামী দশকে প্রায় 5 বিলিয়ন আমাদের কর্মহীন হয়ে পড়বে সারা বিশ্বে আর কি। তথ্যটি যদি তাই হয়, তাহলে বাংলাদেশের জন্য একটা প্রেসক্রিপশন আসছে যে কর্মক্ষেত্রে বৈচিত্র্য আনতে হবে। সেখানে কৃষি, শিল্প এবং সেবা খাত কোন ক্ষেত্রে কর্মের বৈচিত্র্য আনা যেতে পারে,
ধন্যবাদ প্রাজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে প্রশ্ন উত্তরের পর্বে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে প্রযুক্তি খাতে উন্নয়নের পাশাপাশি কখন কর্মহীনতা বাড়বে, এজন্য কর্মক্ষেত্রে বৈচিত্র্য আনয়নের জন্য প্রথমত কোন খাতটি আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে বৈচিত্র্য আনয়নের জন্য। তো সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু আমাদের দেশ একটি কৃষি নির্ভর দেশ, সেজন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এখন বর্তমানে আমাদের শিল্প খাতের ক্ষেত্রে আমাদের বৈচিত্র্য আনা। কারণ হচ্ছে আমরা শিল্পক্ষেত্রে যদি দেখতে পাই, আমরা আজকে আমাদের মূল বিতর্কে যে তিনটি ধারাকে গ্রহণ করেছিলাম, যে মূল তিনটি যুক্তি, যে দক্ষ শ্রমিক তৈরি, অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরি, তাহলে এই তিনটি যুক্তি আমাদের সবচেয়ে বেশি আমরা প্রয়োগ করতে পারি শিল্প খাতে যদি আমরা কর্মক্ষেত্রে বৈচিত্র্য আনয়ন করতে চাই। তাহলে এর মাধ্যমে বিকেন্দ্রীকরণ সম্ভব হবে, নগরায়ণ সম্ভব হবে, এবং যেই কর্মক্ষেত্রগুলো আমাদের শুধু রাজধানীতে রয়েছে এবং যার কারণে মানুষ রাজধানীতে আসছে কিন্তু বেকারত্বের জন্য ভাসমান মানুষ হিসেবে ঘুরে বেড়াচ্ছে, তারা অবশ্যই বিকেন্দ্রীকরণ হলে তারা তাদের নিজ নিজ এলাকায় তারা কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি করতে পারবে। এবং আমি শিল্প খাতকে এখানে বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছি এই কারণে, কারণ সাম্প্রতিক একটি তথ্য অনুযায়ী 2041 সালের মধ্যে বাংলাদেশে শিল্প বিপ্লব ঘটবে এবং ধরে নেওয়া হয়েছে যেহেতু 2050 সালের মধ্যে সামগ্রিকভাবে বিশ্বব্যাপী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি প্রভাব দেখা দিবে, তখন হয়তো বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ব্যবস্থার কারণে তখন পৃথিবীতে মানুষের চাকরিচ্যুত হয়ে যাবে অনেক বেশি, এবং যার প্রভাব তৃতীয় বিশ্বের দেশ বাংলাদেশেও বেশি বই কি কম পড়বে না। এবং সেখানে আমরা দেখতে পারি যে যেহেতু শিল্প বিপ্লব ঘটবে এবং সেজন্য আমাদের শিল্প খাতে সবচেয়ে বেশি জোর প্রদান করতে হবে এই কারণে, যাতে করে তখন মানুষের মধ্যে বেকারত্বটা দেখা না দেয়। এবং সেটি কথা বিবেচনা করেই কিন্তু, অর্থাৎ এই 2041 সালে যে শিল্প বিপ্লবে মানুষ চাকরিচ্যুত হয়ে যাবে সেটির কথা বিবেচনা করে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ নতুন কারিকুলামকে পরিচিত করানো হয়েছে মানুষের মাধ্যমে, যেন তারা এখানে বিজ্ঞান, মানবিক কিংবা ব্যবসায় শিক্ষা এই বিভাগগুলো আলাদা করে দেওয়া হয়নি, একসাথে দেওয়া হয়েছে, যেন তারা এখান থেকে সব ধরনের শিক্ষা গ্রহণ করে কোনো একটি কারিগরি ক্ষেত্রে তারা তাদের সেই শিক্ষাকে প্রয়োগ করে কোনো একটা ভাবে কোনো একটা অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে আয় করতে পারে এবং বেকারত্ব সমস্যার সমাধান করতে পারে। অর্থাৎ প্রযুক্তি খাতের উন্নতির পাশাপাশি যখন কর্মহীনতা বাড়বে 2041 সাল থেকে এবং খুবই অল্প সময়ের মধ্যে এটি ঘটতে চলেছে, তখনই আমাদের কর্মক্ষেত্রে বৈচিত্র্য আনতে হবে এই কারণে, যদি আমরা দূরদর্শী এবং সাময়িক দুটো সমস্যায় লাঘব করতে চাই। সুতরাং আমি আবারও বলছি, কর্মক্ষেত্রে বৈচিত্র্য আনয়নের মাধ্যমে দেশের বেকার সমস্যার সমাধান সম্ভব এবং একটু বিশেষভাবে প্রয়োজন হবে এক্ষেত্রে শিল্প খাতে উন্নয়নের। এই বলে আমি বিতর্ক এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় দর্শক, এবারে আমাদের অনুষ্ঠানের সবচেয়ে কাঙ্ক্ষিত এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত তথা বিতর্কের ফলাফল ঘোষণার পালা। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কাচের জার রয়েছে, সেখানে আমাদের সম্মানিত বিচারক বৃন্দ তাদের নম্বরপত্রগুলো প্রদান করেছেন। আমি সেই নম্বরপত্রগুলো সংগ্রহ করব এবং আজকের ফলাফল ঘোষণা করব। দর্শক, আপনারা এখানে কাচের জারে যে নম্বরপত্রগুলো দেখতে পাচ্ছেন সেখান থেকে সংখ্যাগরিষ্ঠ নম্বরপত্র যারা পাবে সেই পক্ষই বিজয়ী পক্ষ হবে এবং শ্রেষ্ঠ বিতার্কিকের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে। প্রথমেই আমি সবুজ কালারের ব্যালটটি নম্বরপত্রটি তুলে নিচ্ছি। প্রথমেই রয়েছে যে নামটি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। দ্বিতীয় নম্বরপত্র ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন 2-0 নম্বরপত্রে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ এগিয়ে আছে। নিয়ম অনুযায়ী আমি তৃতীয় নম্বর পত্রটি দেখব এবং আমাদের বিজয়ী আজকে কোন দল সেটা আমরা জানতে পারবো। এবং তৃতীয় নম্বরপত্রেও যেই নামটি আছে সেই নামটি আমি ঘোষণা করছি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। তার মানে 3-0 ব্যালটের ব্যবধানে জয়লাভ করেছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। এই পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক কে হচ্ছে আমরা তা জেনে নিব। প্রথম ব্যালটের শ্রেষ্ঠ বিতার্কিক ক্যাডেট রিহিন। দ্বিতীয় ব্যালটের শ্রেষ্ঠ বিতার্কিক আবারও ক্যাডেট রিহিন। তৃতীয় ব্যালট এবং সর্বশেষ ব্যালট অনুযায়ী শ্রেষ্ঠ বিতার্কিক ক্যাডেট রিহিন। তার মানে আজকের প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক ক্যাডেট রিহিন তাজরিয়ান।